গুড মর্নিং বন্ধুরা, আমরা কিন্তু ভুবনেশ্বর পৌঁছে গিয়েছি। আর ইতিমধ্যে আমরা দেখুন যেখানে রয়েছি সেটা কিন্তু একটা বাস ডিপো। আমাদের বাসটা এখানেই আপাতত থাকবে। আর কাছাকাছি একটা ফাঁকা জায়গা দেখে আমাদের দুপুরের রান্নাবান্নার আয়োজনও শুরু হয়ে গিয়েছে। আমরা গ্রুপের সকলে মিলে এই মুহূর্তে কিন্তু চলে যাচ্ছি নন্দনকানন দেখব বলে। সেখানে গিয়ে কি কি দেখতে পাচ্ছি সেই সবটাই চলুন আপনাদের সাথেও শেয়ার করব। আমাদের প্রত্যেকেরই পাখি পশু এগুলো ভীষণ পছন্দের। আমি আগের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ারও করেছিলাম আমাদের বাড়িতে ঠিক কি কি পোষ্য রয়েছে। আজ আমরা কিন্তু ভীষণই এক্সাইটেড ভেতরে গিয়ে কি কি দেখতে পাই সেই কারণে। আমার সোনা বাবাও ভীষণ উত্তেজিত। ও চায় ভেতরে গিয়ে বড় বড় বাঘ দেখতে সামনে থেকে। জানি না কতটা কাছাকাছি থেকে আমরা দেখতে পাবো সবটা, তবে যাই দেখব সেটা কিন্তু সবটা তুলে ধরবো আপনাদের সামনেও, যাতে আপনারা যারা ভিডিওর মাধ্যমে দেখছেন আপনাদেরও বেশ ভালো লাগে। দেখুন কতটা ভিড় রয়েছে সামনে, প্রচণ্ড গরম আজ এখানে। আর আশেপাশের দোকানগুলোও কিন্তু খুব সকাল থেকে জমজমাটভাবে বসে গিয়েছে। সামনে পিছে আগে ডাইনে বাঁয়ে প্রচুর দোকান রয়েছে। আর আমরা সেগুলো দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনেই কিন্তু নন্দনকাননের ভেতরে প্রবেশ করার গেটটা রয়েছে। চলুন এবার ভেতরে যাব। আর তার আগে দেখিয়ে দিলাম এখানে আশেপাশে ঠিক কি কি পাওয়া যায়। দেখুন আমরা একেবারে দরজার সামনেই কিন্তু চলে এসেছি। আমরা এখনো বুঝতে পারছি না ঠিক কোথা দিয়ে টিকিটটা কাটতে হয়, তো এগিয়ে যাই আর দেখে নেওয়া যাক কোথা দিয়ে এর ভেতরে প্রবেশ করার টিকিট কাটতে হয়। হ্যাঁ, দেখতে পেয়েছি এখানেও যথেষ্ট লাইন রয়েছে। সামনে থেকে কিন্তু টিকিটটা কেটে নিতে হবে। দেখুন ভেতরে কত লাইন রয়েছে। শীতকালে এখানে কিন্তু আরো অনেক বেশি ভিড় দেখা যায়। এখন প্রচন্ড গরম, কিন্তু যারাই ভুবনেশ্বর বেড়াতে আসেন তারা অনেকেই নন্দনকাননেও আসেন, কারণ ছোট বাচ্চারা সব সময় এই ধরনের পশু পাখি দেখতে ভীষণ পছন্দ করে। যদিও আমরা ছোট নই, তবু আমাদের কিন্তু এখনো অবধি ভীষণ পছন্দের জায়গা হলো চিড়িয়াখানা। আলিপুরে তো আমরা কতবার গিয়েছি তা গুণে বলতে পারবো না। দেখুন আমরা কিন্তু ভেতরে চলে এসেছি। চারপাশটা কিন্তু সবুজের আস্তরণে মোড়া। যেহেতু এই বড় অবস্থায় আমি এই প্রথমবার এসেছি, আমি সঠিকভাবে বুঝতেও পারছি না যে কোন দিকে কি কি আমরা দেখতে পাবো। তাই চেষ্টা করছি চতুর্দিকের সব মানুষজনের সঙ্গে কথা বলে জেনে নিতে কোথায় কি দেখা যাবে। চলুন এগিয়ে চলি আর দেখতে থাকি কি কি দেখতে পাওয়া যায়। নন্দনকাননে প্রবেশ করার পর একটা খুব সুন্দর নিয়ম আমি জানলাম, আর যেটা দেখে আমার বেশ ভালোও লাগলো। অনেক জায়গায় আমরা দেখি আমরা খাওয়া দাওয়া করার পর কিংবা জলের বোতল থেকে জল খেয়ে নেওয়ার পর বোতলটা যেখানে সেখানে ফেলে দিই। অনেক সময় আমরা ডাস্টবিনের ব্যবহার করিও না। এই রকমটা যাতে কোনোভাবেই না হয় সেই জন্য কিন্তু এই চিড়িয়াখানায় নন্দনকাননে খুব ভালো একটা নিয়ম চালু করা হয়েছে। যারা সাথে জলের বোতল নিয়ে যাচ্ছেন তাদের কিন্তু 50 টাকা কিংবা 100 টাকা জমা রাখতে হবে। আর যখন আপনারা বেরিয়ে আসবেন পার্কের ভেতর থেকে তখন কিন্তু সেই টাকাটা আপনাদের রিটার্ন করে দেওয়া হবে। এই নিয়মটা চালু করার যা অর্থ আমি বুঝতে পেরেছি সেটা এই রকম, যাতে কেউ জল শেষে বোতলটা যত্রতত্র ফেলে না রাখেন। আর ভেতরটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা চারপাশটা দেখলেই সেটা বুঝতে পারবেন। ভেতরে খাওয়ার দাওয়ারের প্যাকেট, জলের বোতল এরকম কিন্তু নোংরা আবর্জনা আমি কিছু দেখতে পাইনি। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের খাবারের প্যাকেট থাকতে পারে, তার কারণ এখানে কিন্তু প্রচুর বাদর রয়েছে। আমরা আমাদের লোকালয়ে দেখতে পাই কিছু সময় হনুমানের দল এসে ভিড় করে,
কিন্তু এখানে আমি যখন থেকে এসেছি, আজই সকাল থেকে দেখার সুযোগটা হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু আশেপাশেও খোলা এলাকাতেও বাদর দেখা যায়। তো অনেক সময় কি হয়, ছোট বাচ্চাদের হাত থেকে কোনো বিস্কুটের প্যাকেট বা খাবার জিনিসের প্যাকেট ওরা কেড়ে নেয়। বাদরের উপদ্রব কিন্তু এখানে যথেষ্টই দেখা যায়। দেখুন ভেতরে কতটা ভিড়। আমরা এগিয়ে চলেছি, এদিক ওদিক দেখারও চেষ্টা করছি আর দেখে নেওয়ার চেষ্টা করছি এদিককার ম্যাপটা, কোথায় কি দেখতে পাবো সেটা। এখনো কিন্তু কোনো পশু পাখি কোনো কিছু আমরা দেখতে পাইনি, তাই আপনাদের সাথেও শেয়ার করতে পারিনি। তবে চারপাশটা দেখে মন্দ লাগছে না। রাস্তাঘাট যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, তেমন কিন্তু দেখুন গাছের যে সবুজের আভা সেটা কিন্তু মন জয় করে নিচ্ছে। দারুণ লাগছে, মনে হচ্ছে খোলা বাতাসে, মুক্ত বাতাসে যেন বুক ভরে শ্বাস নিতে পারছি। দেখুন জায়গাটা খুব সুন্দর, বাচ্চাদের খেলার মতোও কিন্তু পার্ক ছিল এখানে। আমরা সময়ের অপচয় একেবারেই করতে চাইনি বলে সেখানে আর দাঁড়াইনি। চলুন, ওপরে অনেক লোকজনের ভিড় রয়েছে, দেখা যাক ওখানে কি দেখা যায়। দেখুন এখানে কত বড় বড় গাছপালা রয়েছে, আর দারুণ জানেন তো। বাহ, দেখুন একটু, এখানে কিন্তু গাছের ওপরে উঠে রয়েছে ওই চিতাবাঘটা। সামনে যেহেতু প্রচণ্ড ভিড় আর গাছটাও রয়েছে অনেক উঁচু, তাই আপনাদের বোঝাতে হয়তো একটু সমস্যা হবে, তবে আমি যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরতে। দেখুন কত উঁচুতে, একেবারে মাঝামাঝি গাছটার উঁচুতে ওই চিতাবাঘটা শুয়ে রয়েছে। চারপাশটায় কিন্তু প্রচণ্ড রোদ, হয়তো এই রোদের হাত থেকে বাঁচতে ওর এই ব্যবস্থা। দেখেছেন গাছগুলো কত বড় বড়, দেখে মনে হচ্ছে বহু বছরের পুরনো গাছগুলো। যাই হোক, প্রথম প্রাণীটির দর্শন পেয়ে মনটা কিন্তু বেশ লাগছে, কারণ আমরা তো এসেছি ওদের সাথে আলাপ করব বলেই। দেখুন আরও একটু এগিয়ে এসেছি, এই জায়গাটাও কিন্তু বেশ, চারপাশে গাছ দিয়ে ঘেরা রয়েছে। এখন বেলা প্রায় 10টা। দেখুন শিয়ালগুলো কিরকম পায়চারি করছে চারপাশে। জানি না রোদ ওদের ভীষণ পছন্দের কিনা। দেখুন পেছন থেকে কিন্তু আরো একটাও রয়েছে। এখানে মোট 3টে শিয়াল আমরা দেখতে পেয়েছিলাম। যাই হোক, দেখুন চারপাশটা কত সুন্দর, আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে জিনিসটা, অনেক বড় এলাকা কিন্তু দেওয়া হয়েছে এই প্রত্যেকটা প্রাণীগুলোর জন্যেই। আমরা একটু এগিয়ে এসেছি, আর এগিয়ে যেটা দেখতে পেলাম চলুন আপনাদেরও দেখিয়ে দিই ভালোভাবে। এখানে কিন্তু রয়েছে একটা সাদা বাঘ, একটা পা তুলে দিয়ে দিব্যি ঘুম দিচ্ছে। এখন কিন্তু প্রচন্ড গরম, আর গাছপালার নিচে যেহেতু শুয়ে রয়েছে, হয়তো ওর তেমন গরমের অনুভূতি হচ্ছে না। উঁচু উঁচু পাঁচিল দিয়ে কিন্তু এই সমস্ত চারপাশের যে জায়গাটা রয়েছে এগুলোকে ব্যারিকেড করা রয়েছে, অথচ ভেতরে গাছপালা দিয়ে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে যেন ওরা বনের একটা ফিলিংস পায়। আমরা যতক্ষণ দাঁড়িয়েছিলাম বাবুর কিন্তু ঘুম ভাঙেইনি, সে ঘুম দিতে ব্যস্ত। এখানে দেখুন, এটা কিন্তু একটা মডেল, জীবিত বাঘ নয়। যতটুকু বুঝলাম একটা বাঘ কিন্তু এখানে ছিল যে মারা গিয়েছে, এবং তার সমাধির ওপরেই এই মডেলটা করা রয়েছে। এখানেও কিন্তু একটা বাঘ পায়চারি করছে, কিন্তু আমাদের থেকে রয়েছে বেশ অনেকটাই দূরে। এটাও কিন্তু সাদা বাঘ। জঙ্গলের ফাঁক দিয়ে দেখতে মন্দ লাগছে না, কোথাও যেন মনে হচ্ছে সুন্দরবনে চলে এসেছি। বেশ লাগছে জানেন তো,
সত্যি বলতে এত বড় এলাকায় এত সুন্দর একটা পরিবেশ তৈরি করা সেটা কিন্তু কম বিষয় নয়। চারপাশটা উঁচু করে ব্যারিকেড করা আর সবুজের সমারোহে চারপাশটা ঘেরা রয়েছে, খুব সুন্দর। আর লোকজনের ভিড়ও যে রয়েছে যথেষ্ট, তা আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। আমরা যারা একসাথে এসেছি সবাই মিলেই কিন্তু এগিয়ে চলেছি পরবর্তী পর্যায়ে আমরা কি দেখতে পাই সেটা দেখার আগ্রহ নিয়ে। তবে সামনে কতটুকু এগোতে পারবো তা আমার বুঝতে বেশ সমস্যা হচ্ছে। এখানে কিন্তু বড় একটা কাচের অ্যাকোরিয়াম মতো তৈরি করা রয়েছে, যার মধ্যে রয়েছে কচ্ছপ। সামনে প্রচণ্ড ভিড়, আর আমি বেশ অনেক দূর থেকে আপনাদের জন্য ভিডিওটা করার চেষ্টা করছি। আমি জানি আপনারা খুব ভালো বুঝতে পারেননি হয়তো। সত্যি বলতে এই অংশে আমারও কিছু করার নেই, কারণ ভিড়টা খুবই বেশি। আমরা আবারও বেরিয়ে পড়েছি, আর দেখুন এখানেও কিন্তু আরও একটা বাঘ রয়েছে, ও পায়চারি করে চলেছে একভাবে। এটাও একটা সাদা বাঘ। এভাবে চোখের সামনে জীবন্ত জীবগুলোকে ঘোরাফেরা করতে দেখতে মন্দ লাগে না। আপনাদেরও নিশ্চয়ই ভীষণই ভালো লাগে। আর আমরা যেহেতু পশু পাখি ভীষণই পছন্দ করি, আমাদের যে ভালো লাগবেই এটাই খুব স্বাভাবিক। এখানেও দেখুন রোদের মধ্যে বেশ কয়েকটা সিংহ সিংহী এগুলো ঘুমাচ্ছিল। ওই যে দূরে দেখা যাচ্ছে, কিন্তু এর থেকে পরিষ্কারভাবে দেখানো একেবারে অসম্ভব। এই জায়গাটিকে আপনারা একটু দেখুন, কি অপরূপ না? আর এই যে গাড়িটিকে দেখলেন আমাদের পাশ দিয়ে বেরিয়ে যেতে, এই গাড়িটা অনেকটা ভেতর অবধি যায়। আসলে নন্দনকানন যে চিড়িয়াখানা বা জুওলজিক্যাল পার্কটা রয়েছে, এটা কিন্তু খুব অল্প জায়গা নয়। প্রায় আমি এখানকার যারা গাইড রয়েছেন তাদের মুখে শুনে জানলাম প্রায় 16-17 কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। আর ভেতরে জঙ্গল সাফারি কিন্তু করা যায়। সেক্ষেত্রে বাস রয়েছে, অন্যান্য গাড়ি রয়েছে, যার মধ্যে ঢুকে আমরা ওই জঙ্গলের ভেতরগুলো ঘুরতে পারি। আমার বাবা ততটা সাহস নেই, তাই সেই মানসিকতা আমি দেখানোর চেষ্টাও করিনি। পায়ে হেঁটে যতটুকু পশু পাখি দেখার চেষ্টা করা যায় ততটুকু চেষ্টাই কিন্তু আজ আমরা করছি। দেখুন এমনভাবে তাকাচ্ছিল, দেখে মনে হচ্ছে কখন যেন তেড়ে আসবে। ঘুমের ঘোর কাটছেই না বাবুর, দু চোখ খুলতেই পারছে না। এখানেও লোকজনের ভিড়, চিৎকার, আওয়াজের শব্দে একটু হয়তো ঘুমের ডিস্টার্ব হচ্ছে, সেই কারণে এরকম চোখ কুচিয়ে তাকিয়ে রয়েছে। রোদের তেজ রয়েছে কিন্তু যথেষ্ট। এখন সবে দু একটা প্রাণী দেখা হয়েছে, এখনো অনেক কিছুই দেখা বাকি। আর মাঝে মাঝে আমরা ম্যাপটাকে একটু ঝালিয়ে দেখে নিচ্ছি আরও কি কি দেখা যাবে, কোন দিক থেকে গেলে দেখা সুবিধা হবে, এই সমস্ত কিছু। এবার ভিড়টা দেখুন, চারপাশে কিন্তু আপনারা যারা হাঁপিয়ে যাবেন দেখতে দেখতে, বসার জন্য বিশ্রামেরও বেশ কিছু জায়গা রয়েছে। আর প্রথমেই যেটা বলছিলাম, আপনারা কিন্তু লক্ষ্য করলেই বুঝতে পারবেন ভেতরটা কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা হয়। এদিকটাও দেখুন কি সুন্দর। আর এই গাছটার পেছনেই কিন্তু বাঘমশাই ঘুম দিচ্ছেন। প্রত্যেকটা বাঘই এই সময় ঘুমাচ্ছে কেন কে জানে। একটু চলন্ত অবস্থায় দেখব হেঁটে চলে বেড়াচ্ছে, গর্জন করছে, সেটা দেখার মজাটাই কিন্তু অন্যরকম। যাই হোক, ওদের ঘুম পেলে ওরা তো ঘুমাবেই, কি বা করার আছে। তো চলুন দেখি এখানে কি দেখতে পাওয়া যায়। এখানে আসার পর থেকে একটা জিনিস আমাকে ভীষণভাবে আকর্ষিত করছে, সেটা হচ্ছে এখানকার বাঘ বা অন্যান্য পশুগুলোর জন্য যে পরিবেশটা তৈরি করা হয়েছে, সেই পরিবেশটা। একে তো বিশাল বড় বড় এলাকা দেওয়া হয়েছে ওদের বাসস্থানের জন্য, তারপর বড় বড় গাছ দিয়ে খুব সুন্দর একটা পরিবেশ দেওয়া হয়েছে যাতে ওরা নিরিবিলিতে সুন্দরভাবে থাকতে পারে। কারণ এখানে যতটুকু জানা গেছে
অনেক ভিড় হয় কিন্তু সারা বছর ধরেও। এখানেও কিন্তু ওরা দেখুন ঘুম দিতেই ব্যস্ত রয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে যে বাঘ এবং বাচ্চাগুলো রয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু নামকরণ করাও হয়েছে। অনেকগুলো নাম ছিল, আমি এই মুহূর্তে নামগুলো ঠিক মনে করে বলতে পারছি না। এখানেও কিন্তু মোট 3টে বাঘ আমরা দেখতে পেয়েছি যারা ঘুমাতে ব্যস্ত ছিল। দেখে কিন্তু মনে হচ্ছে আমরা কোনো অভয়ারণ্যে প্রবেশ করেছি। বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ প্রতিদিন এখানে বেড়াতে আসেন, তাই ভিড়ও হয় মারাত্মক। তবে শীতকালে শুনেছি ভিড়টা এতটাই বেশি হয় যে পা রাখার জায়গা থাকে না। তবে আমরা কিন্তু এতটা ভিড়ের মধ্যে পড়িনি, যদিও ভিড় যথেষ্ট রয়েছে, তবে দেখা যাচ্ছে ভালোভাবেই। দেখুন আশেপাশটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের। অনেকেই যারা হেঁটে চতুর্দিকটা দেখতে পারবেন না বলে ভাবছেন, তারা কিন্তু গাড়িতেও ঘুরে আসতে পারেন চারপাশটা। এদিকে গিয়ে দেখি কি দেখতে পাই। তবে চারপাশের পরিবেশটাও বেশ সুন্দর, এত সুন্দর করে গাছপালাগুলো রয়েছে, বেশ লাগছে দেখতে। সত্যি বলতে আমি এত বেশি হাঁটতে পারি না, তবে আজ হাঁটতে হাঁটতে অনেকটাই কিন্তু চলে এসেছি। আরও এখনো অনেক কিছু দেখা বাকি, জানি না কতটুকু দেখতে পারবো, তবে দেখার চেষ্টা অবশ্যই করে যাব। এখানে কিন্তু এমন অনেক জায়গা রয়েছে সেখানে আগে হয়তো কোনো পাখি ছিল, এই মুহূর্তে নেই। আপনারা দেখলেই একটু বুঝতে পারবেন যে বিভিন্ন জায়গায় কিন্তু নেট দিয়ে ঘেরা অনেক অংশই রয়েছে। এই প্রথম আমি হনুমানের দেখা পেলাম, কারণ এর আগে ভুবনেশ্বর এসে আমি কিন্তু শুধুমাত্র বাদরই দেখতে পেয়েছি, কোথাও হনুমানের দেখা মেলেনি। যাই হোক, এবার দেখুন আপনাদের হাতি দুটোকে দেখিয়ে দিই। এখানে কিন্তু বড় বড় আকারের 2টো হাতি রয়েছে। আর এখানে আরেকটা জিনিসও লক্ষ্য করলাম, এখানে কিন্তু ময়ূর এবং ময়ূরীগুলোও রয়েছে। দেখুন ওই যে বিশাল বড় বটগাছটা দেখতে পাচ্ছেন, আশা করছি ওর আশেপাশেই কোথাও ওদের বাসা রয়েছে। আমরা যখন প্রথম এসে দাঁড়ালাম ঠিক ওখান থেকেই ওরা বেরোলো। ওখানে কিন্তু ময়ূর এবং ময়ূরী দুটোই রয়েছে। যেহেতু জায়গাটা অনেকটাই দূর এবং আমাকে ভিডিওটা করতে হচ্ছে অনেকটা দূর থেকে, তাই আপনাদের বুঝতে হয়তো সমস্যা হচ্ছে। এখানে 2 দাদা ভাই মিলে মাছগুলোকে ঠিকঠাক করে নিচ্ছেন। কি কারণে, কেন, বিভিন্ন কৌতূহল মনে দানা বাঁধছে। তো যাই হোক, বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা এগিয়ে গেলাম সামনে কি আছে দেখব বলে। এখানে দেখুন কত কুমির রয়েছে, আর সুন্দর একটা জলাশয়ও কিন্তু রয়েছে সাথে, যাতে ওদের ইচ্ছা মতো ওরা জলে এবং যখন ইচ্ছা না হবে ওরা ডাঙাতেও থাকতে পারে। আর পাশ দিয়ে কিন্তু রয়েছে বাঁশ গাছের ঝোপ, বড় বড় বিভিন্ন গাছই কিন্তু এখানে রয়েছে। আর দেখুন কুমিরের পরিমাণটা একবার, এখানে কিন্তু আকারে ছোট বড় বিভিন্ন মাপের কুমিরই রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। কয়েকটা রয়েছে জলে আর কয়েকটা রয়েছে ডাঙার ওপর। দেখুন হাঁ করে ঘুমাচ্ছে। জলের মধ্যেও কিন্তু কুমিরগুলো যে নড়াচড়া করছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। এই জায়গাতে এসে আমার কিন্তু বেশ লেগেছে। আর আরেকটা জিনিস খেয়াল করুন, ওখানে যে ছোট্ট গাছটি রয়েছে ওর আশেপাশে কিন্তু বকও দেখা যাচ্ছে। হয়তো একসাথে থাকতে থাকতেই বন্ধুত্ব হয়ে গেছে ওদের মধ্যেও। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এই জায়গাতে এসে আমার কিন্তু দারুণ লাগছে, বিশেষ করে আশেপাশের জায়গাটা দেখুন, দুপাশে জলাশয় আর মাঝখানের অংশে একটা নিরিবিলি আস্তানা, ভীষণ সুন্দর লাগছে।
আর ওদের দেখে মনে হচ্ছে ওরাও বেশ নিশ্চিন্তে থাকে এখানে। একটা দুটো নয়, এখানে কিন্তু বেশ অনেকগুলো কুমির আমি দেখলাম, সাথে কিছু বকও। আর সবচেয়ে মজাদার ব্যাপার হলো ওদের দেখে কিন্তু একটুও মনে হচ্ছে না ওরা কুমিরগুলোকে ভয় পায় বলে। যাই হোক, দেখুন কতগুলো, আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সংখ্যায় ওরা কতগুলো রয়েছে। জায়গাটা কিন্তু অনেকটাই বড়। ক্যামেরায় যদিও মনে হচ্ছে দেখে কাছাকাছি, আমার কিন্তু এই এত দূরে দাঁড়িয়েও পিলে চমকে যাচ্ছে। দেখুন এতগুলো কুমির, ওরে বাবা, এটা আবার কি? ওই জীবন্ত কুমিরগুলোর মধ্যে দুটো মানুষ। আমি কিন্তু বেশ অবাক। দেখা যাক ওনারা কি করেন। ওনারা কেন যে ভেতরে এসেছেন কে জানে, তবে একটু দাঁড়িয়ে দেখতে হচ্ছে। ও, হাতে দেখুন বড় একটা লাঠি। আর বাদবাকি এত কুমির, তাও কিন্তু কেউ ওনাদের আক্রমণ করার চেষ্টা করেননি। তার মানে ওরা ওনাদেরকে দেখে অভ্যস্ত। একটু আগেই আপনাদের কিন্তু দেখিয়েছি আমি দুই দাদা ভাই মিলে, হ্যাঁ এই দুজনই তো ছিলেন, দুই দাদা ভাই মিলে কিন্তু মাছগুলোকে একটা পাত্র থেকে আরো একটা জায়গায় রাখছিলেন। সেই মাছগুলোই ওনারা নিয়ে এসেছেন এই কুমিরগুলোকে খাবার হিসাবে দেওয়ার জন্য। দেখুন কত কাছে রয়েছে। আমার ব্যারিকেডের বাইরে দাঁড়িয়েই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর ওনাদের সাহসটা একটু দেখুন, দুজন মিলে কুমিরের ঘরে ঢুকে কত সুন্দরভাবে খাবার দিচ্ছেন, বিন্দুমাত্র ভয় নেই মনে। দেখেছেন এখনো কিন্তু কাছেই রয়েছে কুমিরগুলো, তারপরেও সুন্দরভাবে দিব্য খাবার দিয়ে চলেছেন। যাই হোক, এমন একটা সুন্দর মুহূর্ত চোখের সামনে দেখতে পাবো এই ধারণাটা আমার মধ্যে একেবারেই ছিল না, কারণ সামনে থেকে এই রকম দৃশ্য আমি কখনো দেখিনি। হ্যাঁ, ডিসকভারিতে দেখেছি মাঝে মধ্যে, তবে মনে হতো এটা কি সম্ভব? এটা যে সম্ভব সেটা তো আজ স্বচক্ষে দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছেন নিশ্চয়, আমি সামনে দাঁড়িয়ে ভীষণই অবাক হয়েছি। যাই হোক, কুমিরের সামনে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তবে সময় নষ্ট করলে আর চলবে না, আরো অনেক কিছুই তো দেখার বাকি। তাই আমরা আবারও ওখান থেকে চলে এসেছি আর এগিয়ে চলেছি আমাদের সহযাত্রীদের পিছু পিছু। দেখা যাক ভেতরে কিছু দেখা যায় কিনা। আমার ছেলেটির কিন্তু এখানে আসার পর আমাকে আর প্রয়োজন হয়নি, ও ঠিক বন্ধু জোগাড় করে নিয়েছে আর তার হাত ধরেই সারা গার্ডেনের ভেতরে ঘুরে বেড়াচ্ছে। এখানে দেখুন কুমিরের মডেলটা কত সুন্দর করা রয়েছে। কুমির নয়, সম্ভবত অ্যানাকন্ডা এটা। যাই হোক, আমি যদি ভুল বলে থাকি আপনারা একটু কমেন্ট করে জানাবেন। চলুন ভেতরে যাওয়া যাক। পথটা কিরকম অদ্ভুত দেখতে, আর ভেতরে কি আছে না গেলে তো বুঝতে পারছি না। তো চলুন ভেতরে যাই আর দেখে নি এখানে কি দেখা যায়। পথটা বেশ অন্ধকার। এগুলো কিন্তু জীবন্ত কিছু নয়, বিভিন্ন মডেল রয়েছে দেখতে পেলাম। যেহেতু বিশেষ কিছু দেখার মতন দেখতে পাইনি, তাই আমি আর এখানে অযথা সময় নষ্ট করছি না। চলুন এগিয়ে যাই। এদিকটায় বেশ লোকজনের ভিড় রয়েছে। চলুন সামনে এগিয়ে যাই আর দেখে নিই এখানে কি কি দেখা যায়। এখানে কিন্তু বড় বড় কাচের ঘর করা রয়েছে। আর দেখুন এর মধ্যে কিন্তু রয়েছে সাপ। সত্যি বলতে সব সাপের নাম আমার কিন্তু জানা নেই। আর এই যে জায়গাগুলো, এখানে কিন্তু বিশেষভাবে সমস্ত সাপের উল্লেখ নেই নামের। তাই যেখানে যেখানে নামের উল্লেখ নেই আমি কিন্তু সত্যি জানাতে পারবো না আপনাদের এখানে আমি ঠিক কি সাপ দেখতে পেরেছি। দেখুন এখানেও কিন্তু খুব বড় আকারের সাপ রয়েছে, একটা গুটিয়ে শুটিয়ে শুয়ে। যেহেতু গরমটা খুব বেশি আজ আর রোদটাও উঠেছে চড়া,
তাই বেশিরভাগ প্রাণীগুলোই কিন্তু আজ বেশ চুপচাপ রয়েছে। আশা করছি ভিডিওর মাধ্যমে হলেও আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। এদিকেও কিন্তু আরও একটা সাপ রয়েছে। অনেকেই নামগুলো বলা বলি করছিলেন নিজেদের মতো করে, তবে এত নামের ভিড়ে আমি কিন্তু সত্যি ভুলে গিয়েছি ওনারা ঠিক কি কি নাম বলছিলেন। এখানেও দেখুন, হ্যাঁ, সাপ যেহেতু ভয়ঙ্কর প্রাণী, আমার বেশ ভয় ভয়ই লাগে। কাচের ব্যারিকেড যদি না থাকতো, সেই অবস্থাটা কল্পনা করেই আমার হাড় হিম হয়ে যাচ্ছিল। যাই হোক, সবার সাথে এসেছি তো দেখতে তো হবেই। এখানেও কিন্তু আরেকটা সাপ ছিল, সেটাকে দেখুন, একেবারে গায়ে ডোরা কাটা জেব্রার মতো দাগটা ছিল। এই দেখুন, এখানে যে কাঠের গুঁড়িটি রয়েছে তার ওপর জড়িয়ে ঠিক কাঠেরই রঙের এই সাপটা ছিল। আমি আগেই বলে নিয়েছি, আবারও বলে দিচ্ছি, আমার সত্যি প্রত্যেকটা সাপের নাম জানা নেই, তাই আপনাদেরকে জানানো আমার পক্ষে অসম্ভব। তবে যা যা দেখছি আপনাদের সামনে তুলে ধরবো না, এটা কিন্তু অসম্ভব ব্যাপার। তাই চেষ্টা করছি আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরতে। এখানেও কিন্তু একটা বড় সাপ ছিল, যেটা নেটের কারণে খুব পরিষ্কারভাবে দেখা সম্ভব হয়ে ওঠেনি। এখানে কাজটা রয়েছে ভীষণ রকম অস্পষ্ট, তাই সঠিকভাবে ভেতরে কি রয়েছে সেটা কিন্তু একেবারে বুঝতে পারলাম না। তবে যেহেতু চারপাশে ভিড় রয়েছে প্রচণ্ড, আশা করা যায় ভেতরে আবারও এখানে সাপই ছিল। আমি কিন্তু সেভাবে কিছুই বুঝতে পারিনি। চলুন এবার আরও একটু এগিয়ে যাওয়া যাক। এখানে দেখুন কত বড় ইগুয়ানা, কি সুন্দর মুখটা হাঁ করে রোদের মধ্যে টান টান ভাবে শুয়ে রয়েছে। যদিও ও ঘুমিয়ে নেই, ও কিন্তু জেগেই রয়েছে, আর চারপাশে মানুষজনকে কিন্তু এদিকে ওদিকে চোখ করে দেখারও চেষ্টা করছে। এই দেখুন, নিচেও কিন্তু আরও একটা ইগুয়ানা রয়েছে। যেহেতু ব্যারিকেডটা রয়েছে কাচের আর ঝলমলে ওয়েদার, তার জন্য কিন্তু একটু বুঝতে হয়তো আপনাদের সমস্যা হচ্ছে। এই যে দেখুন, এখানেও কিন্তু খুব সুন্দর জলের ব্যবস্থাও রয়েছে, আর ও জল থেকে ওপরে উঠে এসেছে। আর প্রথমে যেটাকে দেখিয়েছিলাম দেখুন, ও কিন্তু রয়েছে ওপরের দিকে। এখানে কিন্তু রয়েছে বেশ কিছু কচ্ছপ, আর ওদেরকে কিছু সবজি এবং ফল খেতে দেওয়া হলো। এই দৃশ্যগুলো দেখতে কিন্তু বেশ লাগছে। আমরা ডিসকভারির মাধ্যমে মাঝে মধ্যে দেখতে পেয়েছি এরকম কিছু দৃশ্য, তবে চোখের সামনে এভাবে যে দেখতে পাবো এমনটা কিন্তু আমি আশাও করিনি। দেখুন, খাবার দেওয়ার সাথে সাথেই ওরা কিন্তু খাবারটা খেতেও শুরু করে দিয়েছে। এগুলো হয়তো ওদের নিয়মিত অভ্যেস। এর আগে যেটা শেয়ার করলাম আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে, যে কুমিরকে একেবারে কুমিরের জায়গায় ঢুকে খাবার দেওয়া, এই দৃশ্যটা কিন্তু সত্যিই বিরল। আমি এমনটা যে দেখতে পাবো স্বচক্ষে এমনটা আশাও করিনি। আসলে প্রথমে যখন নন্দনকাননে প্রবেশ করেছি তখন বুঝতেই পারছিলাম না কতটুকু দেখতে পাবো, কি বা দেখব। তবে ভেতরে এসে এই সমস্ত দৃশ্যগুলো দেখে এত ভালো লাগছে কি বলবো। দেখুন, এখানে কিন্তু একটা দুটো নয়, অনেক কচ্ছপ রয়েছে। কচ্ছপের ঘর পেরিয়ে আর একটুখানি এগোতেই দেখুন আরও একটা সাপের ঘর রয়েছে। আচ্ছা, ধরুন এই যে কাচের ব্যারিকেডটা, এটা যদি নাই থাকতো আর আমরা থাকতাম এতটা কাছাকাছি, কিরকম ভয় লাগতো বলুন তো। আমি কিন্তু এইসব ব্যাপারে বেশ ভীতু, তাই আমি কখনোই কাচের ব্যারিকেডটা না থাকলে কাছে যাওয়ার চেষ্টাও করতাম না। যাই হোক,
এখানে দেখুন বেশ কিছু পরিমাণে কুমির আছে। নন্দনকাননে প্রবেশ করার পর থেকেই আমি কিন্তু বেশ কিছু জায়গায় বেশ কিছু কুমির দেখেছি। এখানেও কিন্তু এই যে মোটা মোটা নেটগুলো দিয়ে ব্যারিকেড করা রয়েছে। আর এই যে কুমিরটি দেখুন কোনো রকম নড়াচড়া না করে চুপচাপ শুয়ে রয়েছে। আর উপর থেকে অনেকেই কিন্তু প্রচুর পয়সা ছুঁড়ে দিচ্ছেন ওর ওপর। তার বিশেষ কি কারণ আছে তা আমি কিন্তু সঠিক জানি না, কিন্তু ওর গায়ে একেবারে পয়সায় চাপা পড়ে গেছে। এখানে এসে একটা খুব সুন্দর দৃশ্য আমি দেখেছি। হ্যাঁ, এবার আশা করছি আপনারাও দেখতে পাচ্ছেন। আমরা অনেক সময় টিভিতে দেখতে পাই কুমির যখন ডিম দেয় দিয়ে ও কিন্তু মাটিতে গর্ত করে ডিমগুলোকে চাপাও দিয়ে দেয়। এখানে এইরকম যে একটা দৃশ্য দেখতে পাবো তা আমি কল্পনাও করিনি। কিন্তু দেখুন আশেপাশের মাটিগুলো খুব ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন জায়গাতেই কুমির ডিম দিয়ে ঠিক একইভাবে মাটি চাপা দিয়ে রেখেছে। এই যে রয়েছে বড় কুমিরটি, অর্থাৎ এখানে শুধুমাত্র যে কুমির রাখা হয়েছে তাই কিন্তু নয়, এখানে কুমিরগুলোর ব্রিডিংয়েরও ব্যবস্থা রয়েছে। এই কারণে যাতে লুকিয়ে রাখতে পারে ডিমগুলোকে তারও ব্যবস্থা রয়েছে। এখানেও কিন্তু দেখুন সাপ রয়েছে। এখানে কিন্তু একটা নয় একাধিক সাপ রয়েছে। এই সাপগুলির গা তো মনে হচ্ছে কেউ তেল মালিশ করে রেখেছে, এত সুন্দর চকচক করছে। আসলে আজ রোদটা কিন্তু খুবই তীব্রভাবে উঠেছে। আর ওরা যেহেতু বাইরেই রয়েছে, এর আগে অনেকগুলো সাপকে আমি দেখালাম যারা রয়েছে ছোট ছোট যে ঘরের মতো করা রয়েছে তার ভেতর। যেগুলো বাইরে রয়েছে তাদের কিন্তু দেখতে বেশ লাগছে। এখানেও দেখুন দুটো সাপ রয়েছে। সব প্রাণীদের সুন্দর কিন্তু জায়গাগুলো করা রয়েছে। বাঘের জন্য যেমন জঙ্গলের ব্যবস্থা করা হয়েছে, তেমনি যেখানে কুমির আছে সেখানে জল এবং স্থলের ব্যবস্থাও করা হয়েছে। আবার যেখানে সাপ রয়েছে তাদের প্রয়োজনীয় বাসস্থান তৈরির ব্যবস্থাও কিন্তু এখানে রাখা হয়েছে। বিষয়টা দেখতে বেশ লাগছে। এখানেও দেখুন অনেকটা দূর থেকে যেহেতু আমি ভিডিওটা করার চেষ্টা করেছি তাই হয়তো বুঝতে আপনাদের একটু সমস্যা হতে পারে, তবে এখানেও যে সাপ রয়েছে খুব অস্পষ্ট হলেও আপনারা হয়তো বুঝতে পারছেন। এই ঘরে আপাতত কিছু দেখতে পাইনি আমি। আসলে নিজের চোখে এই সমস্ত জিনিসগুলোর দেখার আনন্দটাই আলাদা। এখানেও দেখুন খুব ছোট আকারের বেশ কিছু সংখ্যক কচ্ছপ রয়েছে। এখানেও কিন্তু খুব সুন্দরভাবে জলাশয়ের ব্যবস্থা করা হয়েছে। কচ্ছপ, কুমির এগুলোর কিন্তু ব্রিডিংয়ের ব্যবস্থাও রয়েছে। আর এই যে প্রাণীটিকে দেখছেন আমরা কিন্তু চলিত ভাষায় এটাকে গোয়ারগেল বলি। বিভিন্ন জায়গার ভাষা অনুযায়ী এগুলোকে বিভিন্ন নামেই ডাকা হয়। আপনাদের ওখানে এই প্রাণীগুলোকে কি বলে ডাকে বলুন তো? এখানেও কিন্তু বেশ অনেক পরিমাণে গোয়ারগেল ছিল যেগুলো কিন্তু রোদের কারণে ওপরে শুয়েছিল। এখানেও দেখুন বেশ কিছু পরিমাণে কচ্ছপ রয়েছে, যদিও এগুলো খুব একটা ছোট ছিল না। আর এই যে প্রাণীটি একেবারে টিকটিকির মতো দেখতে, বা আমরা যেটাকে গিরগিটি বলে থাকি ঠিক সেরকমই, কিন্তু সবুজ রঙের। পাতার মধ্যে থাকলে বোঝাই দায় পাতার কালারের থেকে কিন্তু ওদের গায়ের রং এতটুকু আলাদা নয়। এখানেও কিন্তু অনেকগুলো ছিল। এই যে গাছটা নড়ছে দেখতে পাচ্ছেন, গাছের মধ্যেও কিন্তু বেশ কয়েকটা রয়েছে, কিন্তু যেহেতু ওদের কালারও সবুজ বোঝা যাচ্ছে না ভালোভাবে। দেখুন এখানকার পরিবেশটা কি সুন্দর। আর এরকম শান্তশিষ্ট পরিবেশ বরাবরই আমার ভীষণ প্রিয়।
সত্যি বলতে বিভিন্ন রকমের প্রাণী যেমন দেখতে ভালো লাগছে, সাথে কিন্তু চারপাশের এই যে সবুজের সমারোহ, এটাও কাছে টানছে। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে বাঁদর কিন্তু রয়েছে। এটা সারা ভুবনেশ্বরেই কিন্তু দেখা যায়। এখানে দেখুন, ওরে বাবা, বিশাল আকারের এক অ্যানাকন্ডা। যেই জায়গাটি ওকে দেওয়া হয়েছে ওর বাসস্থান হিসেবে, আমার কিন্তু দেখে মনে হচ্ছে এই জায়গাটা ওর জন্য যথেষ্ট ছোট। আরও অনেক বেশি বড় জায়গা ওর জন্য দরকার ছিল। এখানে যদি মহারাজকে একাই রাখা হয়েছে, তবুও আরও একটু বড় জায়গা হলেই বোধহয় বেশি ভালো হতো। আর আমি এটা পরিষ্কারভাবেই বুঝতে পারছি যে ক্যামেরার মাধ্যমে আপনারা খুব একটা ভালো বা যতটা বড় চেহারার ও ততটা ভালো বুঝতে পারছেন না। সামনেও রয়েছে যথেষ্ট ভিড়, আমিও এর চেয়ে বেশি স্পষ্টভাবে দেখাতেও পারছি না আপনাদের। কিন্তু আপনারা একটু অনুমান করার চেষ্টা করুন কত বড় ওর আকার। এমনভাবে রয়েছে দেখে মনে হচ্ছে নড়াচড়া করতেই যেন ভীষণ সমস্যা হচ্ছে। আর যদি এই ব্যারিকেডটা যদি না থাকতো, তাহলে ওর পক্ষে 2-4 জন মানুষকে একসাথে গিলে ফেলা কোনো সমস্যারই ব্যাপার নয়। যাই হোক, বেশ ভালো লাগলো এখানটায় এসে। এখনো অবধি যা কিছু দেখেছি, দেখে কিন্তু মন্দ লাগেনি কোনো কিছুই। আর চারপাশের পরিবেশটাও। ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে আরো অন্য কিছু দেখবার চেষ্টা করছি। দেখা যাক আর কি কি দেখতে পাই। এখানেও দেখুন কত বড় একটা জলাশয় রয়েছে। হ্যাঁ, ওই পাশে কিন্তু কিছু দেখা যাচ্ছে। সম্ভবত নয়, ওগুলো জলহস্তী। যেহেতু অনেক দূরে রয়েছে, একটু সমস্যা হলেও আমি চেষ্টা করব আপনাদেরকে একটু দেখিয়ে দিতে। দেখুন, ওখানে কিন্তু বিশাল আকারে 2টো জলহস্তী রয়েছে। কোনো খাবার খাচ্ছে মনে হয়, তবে কি যে খাচ্ছে সেটা আমি নিজেও বুঝতে পারছি না। কারণ যতটা কাছে আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন, ও কিন্তু ততটা কাছে নেই। ওরা রয়েছে অনেকটাই দূরে। মাঝে রয়েছে বড় একটা জলাশয়। জলহস্তিতে জলেই থাকবে এটাও আপনারা জানেন। এরকম ডাঙায় জলহস্তি আমি কিন্তু এই প্রথমবার দেখলাম। আসলে নন্দনকাননে আসার পর আমার পুরনো অভিজ্ঞতাগুলো অনেকটাই বদলে গেল। এখানে দেখুন মহারাজকে কি সুন্দর আয়ত্ত করে নিয়েছে জল খাওয়ার পদ্ধতি। দেখুন, এত বুদ্ধিমান ওরা। দেখেছেন কত সুন্দরভাবে নিজে নিজে জল খাচ্ছে। ওরাও কিন্তু রপ্ত করে ফেলেছে খুব ভালোভাবে যে এখানে থাকতে হলে ঠিক কি কি জানতে হবে ওদেরকে। এখানেও দেখুন, এই জলহস্তিগুলো কিন্তু খুব কাছাকাছি ছিল, তাই পরিষ্কারভাবেই আপনাদের আমি বোঝাতে পারছি। এখানে কিন্তু একটা মা এবং তার সঙ্গে একটা ছোট্ট বাচ্চা রয়েছে। আমরা জলহস্তিগুলোকে ছেড়ে এবার এই দিকটায় এগিয়ে যাচ্ছি। দেখা যাক এখানে কি পাওয়া যায় দেখতে। এখানেও কিন্তু দারুণ একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে যাতে ওদের থাকতে কোনো রকম সমস্যা না হয়। সবচেয়ে ভালো বিষয় যেটা লাগছে আমার, যে প্রাণীর জন্য উপযুক্ত যেমন বাসস্থান দরকার, এই কথাগুলোকে মাথায় রেখেই কিন্তু নন্দনকাননকে যেন সাজানো হয়েছে। দেখুন, কোনো প্রাণীরই মনে হয় না এখানে থাকতে কোনো রকম কোনো সমস্যা হবার কথা। ভেতরটা দেখুন কত সুন্দর ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু অনেকেই ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। আমরা এখানে থেমে থাকিনি বেশিক্ষণ, তবে জায়গাটা মন্দ নয়। কি বলেন আপনারা? যেহেতু জায়গাটা বেশ পছন্দের, একটা ছবি তো হতেই পারে, তাই না? তো চলুন এবার আরো একটু এগিয়ে দেখা যাক। দেখুন, এখানে বিভিন্ন প্রাণীর দোল খাওয়ার জন্য কি সুন্দর ব্যবস্থা করা রয়েছে। আর প্রাণীগুলোকেও কিন্তু আমি দেখে ফেলেছি।
কিন্তু ক্যামেরায় ধরে রাখা আমার পক্ষে সম্ভব হয়নি। একেবারে তিরিং বিরিং করে লাফিয়ে চলেছে। যদিও লাফঝাপ দেখে অনেকটা হনুমানের মতোই লাগছে, তবে এটা কিন্তু অন্য প্রজাতির কিছু। যাই হোক, নাম পড়াতে ব্যস্ত হওয়ার চাইতে আমার মনে হয়েছে যেহেতু ওরা কাছাকাছি আছে, ছবি তুলে রাখলে আপনারা খুব কাছ থেকে দেখতে পাবেন। মুখটা কিন্তু অসাধারণ। দেখুন, আমি জানি না কতটা কাছ থেকে দেখাতে পারবো আপনাদের, কারণ ভীষণ চঞ্চল এই প্রাণীগুলো। মুখটা কিন্তু বেশ অসাধারণ দেখুন, আর রয়েছে লম্বা লম্বা লেজ। এখানে কিন্তু এই প্রাণীটা বেশ কয়েকটা ছিল। সামনে যেহেতু মাত্র দুটোকেই আমি দেখতে পেরেছি, তো ওদেরকেই দেখানোর চেষ্টা করছি আপনাদের। পাশের ঘরে চলে এসেছি। এটাকে ঠিক ঘর বলা যায় না, এটা একটা ব্যারিকেড মতো রয়েছে। এখানেও কিন্তু ওই একই ধরনের একটা প্রাণী রয়েছে। দেখুন, হনুমানের মতো লম্বা লম্বা লেজ, কোনো একটা ফল খাচ্ছে ও। এখানেও কিন্তু বেশ বড় বড় গাছ দেওয়া হয়েছে। আর দেখুন, ওদের দোল খাওয়ার জন্য কত সুন্দর ব্যবস্থা রয়েছে। ওদের অ্যাক্টিভিটি বলে দিচ্ছে, ওরা কিন্তু এইরকম একটা পরিবেশ পেয়ে বেশ ভালোই থাকে। দেখুন, আমি ওদেরকে একটু ভিডিও করার চেষ্টা করছি, বাবু পেছন ঘুরে বসেছে। কি করি বলুন তো, এত মুশকিল। তবে বেশ লাগছে। দেখুন, এত সুন্দর ছোট্ট মুখখানা, কি বলবো। গায়ের রংটাও কিন্তু অসাধারণ। ঠিক হনুমানের মতো করেই এ গাছ ও গাছ দড়ি বেয়ে লাফিয়ে বেড়াচ্ছিল ওরা। যতক্ষণ ভিডিওতে ক্যাপচার করেছি তা বাদেও কিন্তু বেশ খানিকক্ষণ সময় আমরা এখানেই কাটিয়েছি, কারণ আমাদের প্রত্যেকেরই এই দৃশ্যটা দেখতে মন্দ লাগেনি। আর দেখুন কেমন সুন্দর প্রাকৃতিক পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে। পেছনের অংশটাকে দেখে মনেই হচ্ছে না এগুলো সত্যিকারের গাছ, দেখে মনে হচ্ছে হাতে আঁকা কোনো ছবি। এত সুন্দর ছিল এখানকার চারপাশটা। সবচেয়ে ভালো লেগেছে এই ছোট্ট ছোট্ট মুখগুলো, কি সুন্দর না। এবার যেহেতু বেলা বাড়ছে, সাথে কিন্তু বাড়ছে প্রচণ্ড ভিড়ও, তাই দাঁড়িয়ে না থেকে আমরা আরও একটু এগিয়ে এসেছি। এখানেও কিন্তু ওই একই ধরনের আরও কিছু প্রাণী রয়েছে। না না, আগে যেটা দেখালাম এটা কিন্তু একই। দেখুন, এবার আশা করি আপনারা বুঝতে পারছেন দেখতে কত সুন্দর। খাড়া খাড়া কান, লম্বা লেজ আর ছোট্ট একটা মিষ্টি মুখ। আমার কিন্তু বেশ মিষ্টি লেগেছে। হয়তো আমরা পশু পাখি ভালোবাসি বলেই, কিন্তু আমার বেশ লেগেছে। আর ঠোঁট দুটো দেখুন, অদ্ভুত রকমের দেখতে। ওদের অ্যাক্টিভিটিগুলো আমার এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছিল যদি কোনো সুযোগ থাকতো ওদের কিছু খাবার দেওয়া যেত। তবে এমন কোনো নিয়ম এখানে চালু আছে বলে আমার মনে হয়নি, কারণ এখানে আমি যেচে কোনো বাচ্চাকে বা বড় মানুষকেও খাবার দিতে দেখিনি। আর ভেতরটা তো আগেই বলে নিয়েছি প্রচণ্ড পরিষ্কার, ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা হয়েছে। যেখানে প্যাকেট, কোনো রকম বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে কিন্তু আমি একেবারেই দেখতে পাইনি। সত্যি কথা বলতে এদের ছেড়ে এক পা এগোতেও মন সায় দিচ্ছে না, কিন্তু থমকে গেলে সময়টা তো আর থমকে যাবে না, আমাদের তাই পায়ে পায়ে এগিয়ে চলতেই হবে। হ্যাঁ, এবার নামটা খুঁজে পেয়েছি, এটা ছিল স্কুইরাল মাংকি। এবার দেখুন এনাকে। প্রথমে কিন্তু আমি এসে দেখে ভেবেছি এখানে হয়তো কিছুই নেই, শুধুমাত্র বড় বড় গাছপালা, কলা গাছ এইসবই রয়েছে। দেখুন, একেবারে কুচকুচে কালো রঙের, অথচ ভুরুগুলো রয়েছে একেবারে সাদা। বেশ লাগছে সামনে থেকে দেখে। দেখুন,
চট করে কিন্তু চোখগুলো বোঝাই যাবে না, শুধুমাত্র ভুরুগুলো সাদা করার কারণে ওকে কিন্তু বেশ অন্যরকম লাগছে দেখতে। প্রকৃতির কি অদ্ভুত খেলা, তাই না? কি সুন্দরভাবে প্রকৃতি প্রত্যেকটা জীবকে আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন। দেখুন, হাত ঝুলিয়ে এ গাছ ও গাছ লাফানোর জন্য একেবারে মহারাজ রেডি। যেহেতু এখানে গাছগুলো খুব বড় বড়, প্রায় ঘন জঙ্গলের মতো হয়ে গেছে, খুব বেশি ভালোভাবে কিন্তু ভিডিওটা করা সম্ভব হয়ে ওঠেনি। এখানে কিন্তু সূর্যের আলো রয়েছে যথেষ্ট, তবুও এর থেকে পরিষ্কারভাবে দেখানো সম্ভব হয়নি আমার পক্ষে, তাই আমি আপনাদের সকলের কাছ থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন এবার আরও একটু এগিয়ে যাই আর দেখে নিই কি দেখতে পাই। এখানে দেখুন, এই বানরটি সম্পর্কে সব কিছু কিন্তু বৃত্তান্ত দেওয়া রয়েছে। এরা কতটা হয়ে থাকে, এদের ওজন কতটা হয়, সব কিছুই। এবার আমরা যেখানে রয়েছি, এখানে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে হরিণ। ছোট বড় বিভিন্ন আকারের হরিণই কিন্তু রয়েছে এই অংশে। দেখেছেন কত হরিণ রয়েছে? দেখুন, এই সদ্যজাত বাচ্চাটিকে দেখে তো মনে হচ্ছে ওর জন্ম হয়েছে খুব একটা বেশিক্ষণ হয়নি। চারপাশের পরিবেশটাকে এক ঝলকে দেখিয়ে দিই আপনাদের। এখানে দেখুন ছোট্ট বড়, এই যে এখানেও কিন্তু খুব পুচকি একটা হরিণের বাচ্চা শুয়ে রয়েছে। কি সুন্দর দৃশ্য, তাই না? এমন দৃশ্য কিন্তু সচরাচর নিজের চোখে দেখার উপায় হয়ে ওঠে না জীবনে। এখানে প্রচুর সংখ্যায় হরিণ রয়েছে, আর সবচেয়ে ভালো বিষয় যেটা দেখুন, সামনে থেকে দেখলেই বুঝতে পারবেন মায়ের আদর ভালোবাসা ঠিক কাকে বলে। এই যে সদ্যজাত ছোট্ট হরিণ শাবকটি রয়েছে, তাকে কিন্তু তার মা গা চেটে পরিষ্কার করে দিচ্ছে। এটা দেখেই মনে হচ্ছে ও হয়তো 2-1 ঘন্টার মধ্যে জন্মেছে। আর কি সরু রোগা রোগা চেহারা দেখুন, এখনো দেখে মনে হচ্ছে না ও হাঁটতে শিখেছে বলে। ছোট্ট ছোট্ট রোগা রোগা পা দুটো পা চারটে নিয়ে ও চুপচাপ দাঁড়িয়ে রয়েছে আর মার আদর নিচ্ছে। দেখুন বেচারাকে, পেটেও মনে হচ্ছে না দানা পানিটি আছে বলে, এখনো হয়তো সেভাবে খেতেও শেখেনি। আর আশেপাশেও দেখুন অনেক বড় হরিণী কিন্তু রয়েছে। এর ভেতরেও একটা ঘরের মতো করা রয়েছে, যেখানেও কিন্তু প্রচুর পরিমাণে হরিণ আমি দেখতে পেয়েছি। এই যে একটু আগে যে ছোট্ট ছানাটির গা চেটে পরিষ্কার করে দিচ্ছিল ওর মা, দেখুন গুটি গুটি পায়ে ও কিন্তু প্রথম হাঁটাটা শুরু করেছে। এখনো পা টলমলো, সেভাবে হাঁটতে শেখেনি হয়তো, কিন্তু বেশ লাগছে। এবার আমরা চলে এসেছি এমুর কাছে। এখানে বেশ কিছু পরিমাণে এমু পাখি রয়েছে, কিন্তু যেহেতু প্রত্যেকটা পাখি পশু যাই এখানে রাখা হোক না কেন, অনেক বড় বড় এলাকা জুড়ে তাদেরকে সুন্দর বন্য পরিবেশ দেওয়ার চেষ্টা করা হয়েছে, তাই খুব কাছ থেকে কিন্তু আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না। এই যত পাখি আপনারা দেখছেন সবই কিন্তু আমাদের থেকে রয়েছে অনেকটাই দূরে দূরে। আমরা আরো একটু এগিয়ে এসে যেটা দেখতে পেলাম, চলুন সেটাই দেখাই আপনাদেরও। এটার যে কি পাখি সেটা আমি কিন্তু বুঝতে পারিনি। অনেকটা এমুর মতো চেহারা হলেও গলার কাছে দেখুন কেমন একটা লাল রঙের ঘন্টা বাঁধা বলে মনে হচ্ছে। আর গাটা ছিল একেবারে চকচকে কালো রঙের মধ্যে এই যে লাল রঙের ঘন্টাটা দেখতে বেশ লাগছে। এবার চলে এসেছি ময়ূরের কাছে। আমাদের দেখে কোথায় একটু নাচ দেখাবে তা না করে বেচারা বসেই পড়েছে। যা গরম, ওরই বা দোষ কি। আর পেছনে দেখুন
খুব অস্পষ্ট হলেও আপনারা হয়তো একটু কষ্ট করে বুঝতে পারবেন। ওখানে কিন্তু সাদা ময়ূর রয়েছে বেশ কিছু সংখ্যায়। প্রায় সারাটা দিন ধরেই আমরা কিন্তু নন্দনকাননের মধ্যে রয়েছি। এখন কিন্তু দুপুর গড়িয়ে গেছে, অনেকে ফিরেও গেছে যেখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে সেখানে। কিন্তু এত সারাদিন ঘোরাঘুরির পরেও ইচ্ছা করছে না ফিরে যেতে, মনে হচ্ছে আরও কিছুক্ষণ সময় এখানেই থেকে যায়। এখানে দেখুন বেশ কিছু ময়ূর ছিল, কিন্তু অনেকগুলো করে ব্যারিকেড দেওয়া সামনে পেছনে, তাই বুঝতে একটু সমস্যা হচ্ছে আর আপনাদের দেখাতেও। দেখুন ময়ূর ময়ূরী সবই কিন্তু এখানে রয়েছে, তবে পেখম তোলা অবস্থায় কিন্তু একটাও নেই। এই মুহূর্তে প্রায় বেশিরভাগই ব্যস্ত রয়েছে বিশ্রাম নিতে। এখানে দেখুন গোল্ডিয়ান পিজন, সেটা কিন্তু রয়েছে অনেকটা দূরে, তাই খুব বেশি পরিষ্কারভাবে দেখানো যাচ্ছে না। এখানে একটাই কিন্তু গোল্ডেন পিজন দেখতে পেয়েছি আমরা, বাকি অন্য কোথাও রয়েছে কিনা সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। এখানে সারস গোত্রীয় পাখি রয়েছে বেশ কিছু পরিমাণে, ভেতরের দিকেও রয়েছে। আর এই যে রয়েছে দেখুন রাজহাঁস, এগুলো কিন্তু আমার দেখতে বেশ লাগে। যখন ওরা দুজনেই মিলে সুন্দর মুহূর্ত উপভোগ করে, সেই সময় কিন্তু ওরা লাভ শেপ তৈরি করে ওদের গলা দিয়ে। এটা কিন্তু দেখাতে পারলাম না, তবে খুব সুন্দর লাগছিল সামনে থেকে। এখানেও দেখুন এত রোদের ঝলক রয়েছে, নামটা পরিষ্কারভাবে যে দেখাবো আপনাদের সে সুযোগ আর হচ্ছে না। যাই হোক, এখানেও দেখুন সারস বা বক ওই গোত্রীয় কিন্তু বেশ কিছু পাখি রয়েছে, যেগুলো বাইরেও রয়েছে এবং খাঁচার মধ্যেও কিন্তু ওদের বেশ কিছু সংখ্যায় দেখা যাচ্ছে। নন্দনকাননে আসার পর অনেক কিছুই দেখলাম, আর আপনাদেরও কিন্তু সবটা দেখিয়ে দিয়েছি। অনেকটা বেলাও হয়ে গিয়েছে, এবার কিন্তু আমাদের ফিরতেই হবে, কারণ আমাদের সাথে যারা যারা নন্দনকানন দেখতে এসেছিলেন তাদের বেশিরভাগই কিন্তু ফিরে গিয়েছেন, আর এবার আমাদেরও ফেরার পালা। অবশেষে এই জায়গাটা না দেখালেই নয়, এত সুন্দর একটা জায়গা, মাঝে রয়েছে সুন্দর একটা ঝর্ণা দেওয়া, আর চারপাশে রয়েছে, এটা বক বা সারস প্রজাতির কোনো একটা পাখি। দেখুন প্রচুর পরিমাণে রয়েছে, খুব সুন্দর লাগছে। অনেকটা জায়গা জুড়ে বাচ্চা বড় সবটাই কিন্তু দেখা যাচ্ছে আর বেশ লাগছে। তবে হ্যাঁ, যতটা সুন্দর ওদের দেখতে ততটা সুন্দরভাবে ভিডিওয় কিন্তু কোনোভাবেই বোঝানো সম্ভব হচ্ছে না, কারণ ওরা রয়েছে অনেকটা দূরে আর চারপাশ দিয়ে রয়েছে মোটা নেটের ব্যারিকেড করা। শুনেছি বহু বছর আগেই নাকি এখানে নন্দনকানন জুওলজিক্যাল পার্ক তৈরি করা হয়েছে। বহু বছর ধরে হলেও মেনটেনেন্স কিন্তু একটু ঘাটতি ঘটেনি। চারপাশের রাস্তাঘাট যেমন পরিষ্কার, যেখানে যেখানে যে প্রাণীর জন্য উপযুক্ত যে সমস্ত ব্যবস্থাপনা, সেই সবটাই কিন্তু নিখুঁত করে করা হয়েছে। এটা আপনারা দেখলেই হয়তো বুঝতে পারছেন। যাই হোক, সারাটা দিন আমাদের বেশ ভালো কেটেছে। আপনাদেরও নিশ্চয়ই এগুলো দেখে মন ভালো হয়ে গেছে। এগিয়ে চলেছে সামনের দিকে, তবে ভীষণ ক্লান্ত লাগছে, তাই একটু জিরিয়ে নিচ্ছি। সারা দিনে মনে হচ্ছে এতটাই ক্লান্ত হয়ে পড়েছি, এবার কিন্তু ঘুম পেয়ে যাচ্ছে। তো যাই হোক, এবার আমাদের ফেরার পালা, ফিরবো আজ, আর বেরিয়েও পড়েছি সেই মতো। ভেতরের পরিবেশটা কিন্তু অসাধারণ। দেখুন, ওখান থেকে বেরিয়ে এসেও মনে হচ্ছে আরও যেন কত কিছু দেখা বাকি রয়ে গেল, কিন্তু কি আর করার, এটুকুই হয়তো আমাদের আজ দেখার ছিল।
দেখুন, নতুন করে কিন্তু অনেক কিছুই তৈরি করার ব্যবস্থা করা হচ্ছে, আর পুরনো অনেক কিছু কিন্তু রয়েছে। এটা কিন্তু রয়েছে শকুন, তবে আমাদের দেশীয় শকুন বলে আমার মনে হয়নি এটাকে দেখে। পাখনা মেলে কিরকম বসে রয়েছে দেখুন তো। এখানে আসার পর অনেকের মুখেই শুনতে পেরেছি নন্দনকাননে আমরা যতটুকু দেখতে পেরেছি আজ, তার থেকেও অনেক বড় এলাকা জুড়ে ভেতরেও কিন্তু অনেক জায়গা রয়েছে, আর যেখানে পশু পাখি রয়েছে একেবারে ছাড়া, সেখানে বাসের মধ্যে করে নিজেদেরকে ওই পশু পাখিগুলো দেখতে যেতে হয়। কিন্তু সেই সৌভাগ্য আজ আর হয়নি, হাতে সময় কম, আমরা কিন্তু একেবারে বাইরে বেরিয়ে পড়েছি। আর দেখুন, নন্দনকানন থেকে বেরিয়ে কিন্তু আরও একটা মন্দিরের চূড়া আমরা দেখতে পেলাম। এবার এসে খাওয়া দাওয়া সেরে আমাদের বাসে করে আমরা যাচ্ছি অন্য একটা জায়গায়। কোথায় যাচ্ছি চলুন সেটাও দেখিয়ে দেব আপনাদের। আর রাস্তার পাশ দিয়ে কাশফুলের শাড়িগুলো কিন্তু এখনো দেখা যাচ্ছে। বাস কিন্তু নিজের খেয়ালে ছুটছে, আমরাও চলেছি সাথে সাথে। বেশ লাগছে সবটা। যেহেতু আমরা গ্রুপে এসেছি, সবাই একসাথে মজা করতে করতে সারাটা দিন কেটেছে। নন্দনকাননটাও দেখতে বেশ লেগেছে, তাই আমাদের সময়টা সারাটা দিন কিভাবে যে কেটে গেছে জানি না। তো চলুন আরও একটা জায়গায় যাব আজ, আর সেখানটাও দেখিয়ে দেব আপনাদের। জানি না সেই অভিজ্ঞতাটা কেমন হতে চলেছে। তো সাথে থাকুন আর দেখে নিন আমরা ঠিক কোথায় যাচ্ছি এখন। নন্দনকানন ঘুরতে ঘুরতে বেশ বেলা হয়ে গেছে, দুপুর গড়িয়ে গিয়ে বিকেল হয়েছে। আমরা এসে খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়েছি। অনেকেই বলছে যেহেতু প্রায় সন্ধে নামতে চলেছে, আর আমরা যেখানে যেতে চলেছি সেখানে গিয়ে বিশেষ কোনো লাভ হবে না। লাভ হোক কিংবা লোকসান, যেতে তো একবার হবেই, আর দেখেও আসতে হবে সেখানে আমাদের জন্য ঠিক কি অপেক্ষা করছে। বাসও কিন্তু তড়িঘড়ি ছুটতে শুরু করেছে, জানি না কতক্ষণে পৌঁছাবো। হ্যাঁ, এবার পৌঁছে গিয়েছি। আর সারাদিন ঘোরা ফেরার পর কতটা ক্লান্ত আমরা প্রত্যেকেই, আপনারা আমাদের দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরা মাঝখানে কিন্তু বাসের মধ্যে ঘুমিয়েও পড়েছিলাম, আর আমাদের সহযাত্রীরা কিন্তু রয়েছে আমাদের সাথেই, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। তো চলুন, একেবারে সারা দিনের হাঁটাহাঁটি ঘোরাঘুরিতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছি আমরা প্রত্যেকেই। রাস্তা পার হয়ে আমরা একটা জায়গায় যাচ্ছি, আর সেটা চলুন আপনাদের দেখাবো। তবে শুনেছি এখানে নাকি সমস্ত জায়গাতেই ক্যামেরা, ফোন এগুলো অ্যালাউ করে না। যেখানে যেখানে ক্যামেরা বা ফোন নিয়ে প্রবেশ করতে দেবে না, সেখানে তো কিচ্ছু করার নেই। তবে যেখানে যেখানে অনুমতি পাওয়া যাবে সেই সবটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারবেন আমাদের সাথেই। আমরা অনেকটাই চলে এসেছি, আর এখানেও কিন্তু আমার সহযাত্রী রয়েছে আমার ছোট্ট সোনাটি। সেও ভীষণ ক্লান্ত, কারণ গতকাল থেকে ঘোরাঘুরি হাঁটা চলা কম হয়নি। তবুও নতুন জায়গা দেখতে তো সকলেরই ভালো লাগে, আমাদেরও ইচ্ছা করছে কেমন লাগে সেটা দেখতে। তো চলুন, আমরা চলেই এসেছি প্রায়, তো যাওয়া যাক। এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো পা বলছে খানিকটা সময় ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়ি, আর যেন পারছি না। কিন্তু মন সায় দিচ্ছে না। মন বলছে এই সময়টা খুব ভাগ্য করেই মেলে, তাই কোনোভাবে দাঁড়ানো যাবে না। দেখুন চলতে চলতে আমরা কোথায় চলে এসেছি। আপনারা যারা পুরী অনেকবার এসেছেন কিংবা এর আগে এসেছেন, তারা কিন্তু বুঝেই গিয়েছেন আমরা ঠিক কোথায় প্রবেশ করতে চলেছি। এখানে কিন্তু পাশাপাশি দুটো পাহাড় রয়েছে, যেটা রয়েছে ভুবনেশ্বরের কাছাকাছি। আর এটা কিন্তু জৈন সন্ন্যাসীদের জন্য তৈরি করা হয়েছিল। একটার নাম হচ্ছে উদয়গিরি, আর আরেকটা হচ্ছে খণ্ডগিরি। উদয়গিরি শব্দটার অর্থ হচ্ছে সূর্যোদয়ের পাহাড়,
এখানে কিন্তু মোট 18টা গুহা দেখা যায়। আর খণ্ডগিরি, খণ্ডগিরি কথার অর্থ হচ্ছে ভাঙা পাহাড়। এখানে কিন্তু মোট 15টা গুহা রয়েছে। যেহেতু আস্তে আস্তেই বেশ সন্ধে নেমে গিয়েছে, আমরা কিন্তু শুধুমাত্র একটা পাহাড়ের ওপরেই চড়ার সুযোগ পেয়েছি। টিকিটের লাইনেও রয়েছে যথেষ্ট ভিড়, আর এই মুহূর্তে আমাদের টিকিটগুলো কেটে নেওয়া হচ্ছে। দেখুন, টিকিট কিন্তু কেটে নিয়েছে। এবার আমরা উঠে যাব পাহাড়ে। তবে সব সময় আমার পাহাড়ের চাইতে সমুদ্র খুব বেশি পছন্দের, তাই একটু ভয় ভয়ও করছে। জানি না উঠতে পারবো কিনা। এই যে দেখুন না, এখানে মোবাইলের কোনো নিষেধাজ্ঞা সেভাবে নেই। তবে যেই সমস্যাটা আমার হচ্ছে, এই যে পাহাড়ি সিঁড়িগুলো, এটা কিন্তু রয়েছে বেশ উঁচু উঁচু, তাই আমার বেশ ভয় ভয় করছে। দেখা যাক কতটুকু আমি উঠতে পারি। যতটুকু পারবো আপনাদের সাথেই নিয়ে যাব। আমার ছেলে কিন্তু ওর বন্ধুটিকে পেয়ে গিয়েছে। সমবয়সী না হলেও নন্দনকানন থেকে এই উদয়গিরি সমস্ত জায়গাতেই ও শক্ত করে ওর হাত ধরে রয়েছে। সন্ধে প্রায় নেমে এসেছে, তাই লোকজনের বেশিরভাগই চলেছে নিচের দিকে, অর্থাৎ তারা পাহাড় চড়া শেষে নিচের দিকে নামতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো কত চওড়া, আর পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি। বেশ ভয় ভয় করছে আমার, তবুও মনে সাহসে ভর করে ওঠার চেষ্টা করছি। আমার কিন্তু পাহাড়ে বেশ ভয় লাগে। যাই হোক, যতটুকু পেরেছি এগিয়েছি, আরও যতটুকু পারবো চেষ্টা করব ওঠার। দেখা যাক, আপনারা সঙ্গে থাকুন। হ্যাঁ, বেশ অনেকটাই আমি চলে এসেছি, আর আশেপাশের অংশটাও কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের। যেহেতু অনেকটাই সন্ধে নেমে এসছে, এই কারণেই কিন্তু ভিড়টা তুলনামূলক কম। অনেকেই যারা অনেক আগে এসেছিলেন তারা কিন্তু অলরেডি নেমে গিয়েছেন নিচে। আমি আগেই বলেছি এখানে বেশ কিছু গুহা রয়েছে, সেই গুহাগুলোও দেখুন। আমি আর ভেতরে ঢুকবো না, তবে বাইরে থেকেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। চারপাশের পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগে, আর ওপর থেকে নিচের যে বাড়ি ঘর রাস্তাঘাট, এগুলো দেখতেও কিন্তু অসাধারণ লাগে। বহু বছর ধরেই হয়তো এভাবেই রয়েছে। আমি এখানে এই প্রথমবার এসেছি, আর আমার বেশ ভালোও লাগছে। তবে হ্যাঁ, আবার এই এতগুলো সিঁড়ি বেয়ে আমাকে নিচেও নামতে হবে, তাই একটু ভয় ভয়ও করছে মনে। দেখুন, অনেকগুলো সিঁড়ি চড়ে আমি কিন্তু ওপরে চলে এসেছি, আর এবার আমার বেশ ক্লান্ত লাগছে। আর সবচেয়ে বেশি ভয় করছে এতগুলো সিঁড়ি বেয়ে আবারও নিচে নামতে হবে এই কথা ভেবে। দেখুন চারপাশের ভিউটা কত সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর কিন্তু দেখতে লাগছে এই পাহাড়ের উপর থেকে। ওখানেও কিন্তু রয়েছে যথেষ্ট ভিড়, তবে যেভাবে সন্ধে এগোচ্ছে আর সময়টাও দেখতে দেখতে কিভাবে জানি কেটে যাচ্ছে। খুব তাড়াতাড়ি সময় কাটছে আজ, তাই হয়তো বেশিক্ষণ আর থাকা সম্ভব হবে না। এবার নিচে নেমে পরবর্তী সময় কি কি করছি সবটা শেয়ার করব আপনাদের সাথে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না।